নমস্কার সবাইকে। এসো গল্প বলির আসরে আবার সবাইকে একবার স্বাগত জানাই। আজকের গল্প সেই মুখ, লিখেছেন অভিষেক সেনগুপ্ত। বয়সের আগে অনেকের বয়স কেড়ে নেয় জীবন, এই দুপুরের মতো। ঘন কালচে মেঘের পেটে লুকিয়ে থাকা থকথকে অন্ধকার কাড়াকাড়ি করে খাচ্ছে দুপুরটাকে, যেন এখনই হুড়মুড়িয়ে নামবে রাত। রাস্তার উল্টো ফুটপাথে টিপু সুলতান মসজিদের গলির মুখে বসে থাকা বুড়িটাও ঠিক যেন এই দুপুরের মতো নিরুপায়। পিঠটা ধনুকের মতো বাঁকা, জড়ো করা দুই হাঁটুর উপর রাখা থুতনিটা, দুহাতের বেড় দিয়ে শরীরটা ধরে রেখেছে পায়ের সঙ্গে। বাঁধন আলগা হলেই যেন পড়ে যাবে। অঙ্কুর পিঠ থেকে ব্যাকপ্যাকটা নামালো। যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, পড়ুক, এই সুযোগ মিস করা যায় না। তার ফটোগ্রাফির গুরু তথাগত সরকার বলতেন, চোখ হচ্ছে মনের ভিউ ফাইন্ডার। কোনো দৃশ্যে যদি চোখ আটকায়, রিফ্লেক্স তোকে সংকেত দেবে। বায়োলজিক্যাল লেন্সটাকে তখন ব্যবহার করতে হবে। অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও সেট করে অবজেক্টের উপর ফোকাস করবি। মনে মনে একটা ফ্রেম তৈরি করবি। যদি দেখিস ছবিটা তোকে আঁকড়ে ধরেছে, ক্যামেরা বার করতে একদম দেরি করিস না। এটা একটা প্র্যাকটিস, একদিনে হয় না। অনেকগুলো বছর ঘষলে তবে অর্জন করা যায়। ফুটের উল্টো দিকে বুড়িটাকে দেখার পর থেকেই তার ফটোগ্রাফি সেন্স অঙ্কুরকে বলছে এটা ছবি। ক্যামেরা আর প্রাইম লেন্সটা বের করলো অঙ্কুর। লেন্সটা দেখতে ছোট্ট হলেও ভীষণ সেন্সিটিভ। তার সঙ্গে সাবজেক্টের দূরত্ব 20 ফুট মতো। মিটমিটে আলোয় ছবি তোলার জন্য লেন্সটা খুব শার্প। বুড়ির শরীরটা একটা তেপায়া টুলের মতো দেখাচ্ছে। কালচে মাটির হাঁড়ির মতো মাথাটা ওই টুলের ওপর রাখা। ময়লাটে শাড়ি আষ্টে ফৃষ্টে জড়িয়ে রেখেছে বুড়িকে। পাক ধরা চুলে ঘেরা মেটে রঙের তোবড়ানো মুখ। জীবন ঝাপটার ছাপ স্পষ্ট। বাঁ ভুরুর ওপর থেকে গাল পর্যন্ত আড়াআড়ি গভীর কাটা দাগ। বয়স 70 হবে। অঙ্কুর 2 পা ছড়িয়ে ফুটপাতে বসে পড়ল। সাবজেক্টের হাইটটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দাঁড়িয়ে শট নিলে আশেপাশের খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরা যাবে না। গলির দুধারে সার দিয়ে খাবারের দোকান, উচ্ছিষ্টের অপেক্ষায় 3টে নেড়ি কুকুর, পথ চলতি লোক, বাস, ট্যাক্সি, একপাশে ডাঁই হয়ে পড়ে থাকা আবর্জনা, সব কিছুর মধ্যে ফুটপাতের গা ঘেঁষে বসে বুড়িটা। সাবজেক্টকে ফ্রেমে গেঁথে যত্ন করে শাটারে চাপ দিল অঙ্কুর। ছবিটা মনে ধরেছে অঙ্কুরের। এইরকম একটা ছবির আশায় বেশ কিছুদিন বেদম হয়ে ঘুরছে সে। একটা অন্যরকম সাবজেক্ট, কবিতা বা উপন্যাস হয়ে ওঠা একটা ছবি। হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট ফটোগ্রাফি কন্টেস্টে ছবি পাঠানোর। অঙ্কুর আশা ছেড়েই দিয়েছিল, তবু আজ সকালে নিয়ম করে বেরিয়েছিল। সোনাগাছি, মানিকতলা, বাবুঘাট, কালীঘাটের রাস্তা চষে ফেলেছে সে। কলকাতা রোজকার মতো আজও তাকে নিরাশ করেছিল। ধর্মতলার মোড় থেকে বাগুইয়াটি পেরার বাস ধরবে বলে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ সাবজেক্টটা পেয়ে গেল অঙ্কুর। তথাগতদা ঠিকই বলতেন, ফটোগ্রাফি কষ্টসাধ্য বিষয়। সাবজেক্ট খোঁজার জন্য সময় দিতে হয়। তার পরিশ্রম এতদিনে সার্থক হলো।
ছেলেবেলা থেকে ফটোগ্রাফি নেশা অঙ্কুরের। কলেজ পেরিয়ে এটাকেই পেশা করেছে। চাইলে কোনো কাগজের ইনসিডেন্ট, কালচারাল বা স্পোর্টস ফটোগ্রাফার হতে পারত। অফারও ছিল, সে নেয়নি। স্ট্রিট ফটোগ্রাফি তার প্যাশন। চেনা জীবনের অচেনা কোণগুলো এতে খুব ভালো করে দেখানো যায়। সে ফ্রিল্যান্স করে, দেশ বিদেশের অনেক কাগজ, ম্যাগাজিনে ছবি পাঠায়, ছাপাও হয়। স্ট্রিট ফটোগ্রাফার হিসাবে কিছুটা নামও করে ফেলেছে। গতবারও ওয়ার্ল্ড স্ট্রিট ফটোগ্রাফিতে অংশ নিয়েছিল। 50 জনের প্রাথমিক তালিকায় জায়গা পেলেও শেষ পর্যন্ত এলিমিনেট হয়ে যায়। তাই এবারের প্রতিযোগিতাটা অঙ্কুরের কাছে বেশ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন হতে পারলে অনেকগুলো দরজা খুলে যাবে, সারা পৃথিবীটা চলে আসবে হাতের মুঠোয়। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। ব্যাকপ্যাকের মধ্যে ক্যামেরাটা ঢুকিয়ে ফেলল অঙ্কুর। দামি ক্যামেরা আর লেন্সে জল পড়লে সর্বনাশ। ব্যাগটা পিঠে ঝুলিয়ে এক ঝলক বুড়িটার দিকে তাকালো। লেন্সে বুড়িটার মুখ জুম করার সময় দুটো মায়াবী চোখ দেখেছিল। নীলচে দিঘির মতো টলটলে গভীর চোখ, উদাস, দাবিহীন, যেন জীবনকে অগ্রাহ্য করার উপায় জানে চোখ দুটো। অঙ্কুরের মায়া হলো। তার ইচ্ছে করল বুড়িটাকে কিছু টাকা দিতে। ওর শুকনো মুখ আর চেহারা বলে দিচ্ছে খাওয়া জোটে না নিয়মিত, হয়তো আজও খেতে পায়নি। ফুটপাত বদলের জন্য রাস্তায় পা দিতেই হুড়মুড়িয়ে নামল বৃষ্টি। উল্টো দিকের সিগন্যাল খুলে গিয়েছে। একপাল বাস দৌড়ে আসছে। অঙ্কুর সিদ্ধান্ত বদলালো। কোনো একটা রেস্তোরাঁতে বসে ল্যাপটপটা খুলবে, এসডি কার্ড থেকে আপলোড করে নেবে সদ্য তোলা ছবিগুলো। প্রতিযোগিতায় পাঠানোর ছবি এডিট করা যায় না, র ফাইল পাঠাতে হয়। এক কাপ কফিতে চুমুক দিতে দিতে সেরা ছবিটা মেল করে দেবে ওয়ার্ল্ড স্ট্রিট ফটোগ্রাফি সংস্থাকে। ছবির ক্যাপশন কী দেবে? দ্য ওল্ড লেডি। ঢেলার মতো পড়ছে বৃষ্টির ফোঁটাগুলো। গা বাঁচিয়ে নিউ মার্কেটের চেনা রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল অঙ্কুর। স্বপ্নের মতো কেটেছে অঙ্কুরের কটা দিন। স্বপ্নই তো। এই স্বপ্নটাকে ছুঁয়ে ফেলার জন্য দিন রাত পরিশ্রম করেছে। সেটা যে তার জীবনে নেমে আসবে ভাবেনি। পৃথিবীর সেরা স্ট্রিট ফটোগ্রাফাররা ওয়ার্ল্ড স্ট্রিট ফটোগ্রাফিতে অংশ নেয়। তাদের সকলকে টপকে প্রথম 5-এ জায়গা নিয়েছে অঙ্কুর। যে কোনো ফটোগ্রাফারের কাছে প্রথম 5-এ জায়গা পাওয়াটাই বিরাট সম্মানের। ঈশানী অবশ্য প্রতিযোগিতায় পাঠানো ছবিটা দেখেই বলেছিল, তোমাকে এবার কেউ আটকাতে পারবে না, তুমি বিশ্বের সেরা ফটোগ্রাফার হবেই হবে। ঈশানী এরকমই। মেয়েটা ছিল বলে অঙ্কুর মনের জোর পেয়েছে, এগোতে পেরেছে। না হলে তার মতো সরকারি চাইল্ড কেয়ার হোমে বড় হওয়া কেউ কি ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখে? ছেলেবেলাটা অঙ্কুরের কাছে আবছা ছবির মতো, যেন ব্লার হয়ে গিয়েছে। হোমের কেয়ারটেকার অখিলদা বলতো তাকে রাস্তায় পাওয়া গিয়েছিল, তার বাবা মা ছিল না। সত্যিই কি তাই? আবছা ছবিগুলো মাঝে মাঝে তাকে একটা রংচটা সবুজ দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। কড়ায় বাঁধা লাল রঙের শালুতে পুজোর শুকনো ফুল, অনেকগুলো মেয়ের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। জুঁই, বেল, রজনীগন্ধার গা ঘেঁষাঘেঁষি গন্ধ ভাসে। বন্ধ দরজার ওপারে কী ছিল অঙ্কুরের মনে পড়ে না। সিথির মোড়ের সরকারি হোমের দিনগুলোই অঙ্কুরের কাছে শৈশব। সাউথ সিটির গোপেশ্বর দত্ত স্কুল থেকে এইচএস পাশ করে দমদল মতিঝিল কলেজে ভর্তি হয়েছিল। ততদিনে সাবালক হয়েছেন। হোম থেকে বেরিয়ে বনহুগলির একটা মেসে থাকতে শুরু করেছে। ওই সময়টা হোমের ইনচার্জ
রঞ্জন রাহাকে পাশে পেয়েছিল অঙ্কুর। তিনি নানা রকমভাবে সাহায্য করেছিলেন। তাঁরই দেওয়া একটা পুরনো এসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফির শুরু। প্রথম দিকে বিয়েবাড়ির ছবি তুলত। টাকা জমিয়ে একটা সস্তার প্রফেশনাল ক্যামেরা কিনেছিল অঙ্কুর। শহুরে জীবনের ছবি তুলে বিভিন্ন কাগজে দিত, কিছু ছাপা হতো। তথাগতদার সঙ্গে আলাপ ওই সময়। উনি অঙ্কুরের জীবনটা পাল্টে দিয়েছেন। ছবি আসলে কি তথাগতদার সংস্পর্শে না এলে বোধ হয় তার জানাই হতো না। তাঁর কাছেই হাতে খড়ি অঙ্কুরের স্ট্রিট ফটোগ্রাফির। তথাগতদা কখনো ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেননি। পুরনো এসএলআর ক্যামেরা দিয়ে কী সব ছবি তুলতেন। প্রতিযোগিতায় পাঠালে নির্ঘাত পুরস্কার পেতেন। অসম্ভব প্রতিভা থাকলেও তথাগতদা বেশি দূর এগোতে পারেননি। অদ্ভুত অনীহা কাজ করত ওর মধ্যে। তবে নিজের অধরা স্বপ্নটা অঙ্কুরের মধ্যে ভরে দিয়েছিলেন। তথাগতদা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। ঈশানীর সঙ্গে দেখা হওয়াটা তথাগতদার জন্যই। বছর তিনেক আগের দিনটা এখনও মনে আছে। রোজ সকালে তার ক্যামেরা দুটো ঝাড়পোঁছ করতে বসে অঙ্কুর। সেদিনও তাই বসেছিল। ঈশানী আচার্য নামে একজন ফোন করেছিল তাকে। যাদবপুর ইউনিভার্সিটিতে সোশিওলজি নিয়ে পোস্ট ডক করছে মেয়েটা। কলকাতার সরকারি বেসরকারি চাইল্ড কেয়ার অর্গানাইজেশনগুলোর ওর থিসিসের সাবজেক্ট। তার একটা ইন্টারভিউ দরকার। অঙ্কুর বুঝিয়েছিল সেই ইন্টারভিউ দেওয়ার মতো কেউ নয়। ঈশানী বলেছিল এই সব হোমে বেড়ে ওঠা শিশুরা কতদূর সারভাইভ করতে পারে, নিম্ন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসাটা তাদের মনে কতটা ছাপ ফেলে, শুধুই কি বেড়ে ওঠা, নাকি সমাজ এদেরও গ্রহণ করে অথবা বাতিল থেকে যায়। এই সব প্রশ্নের উপর ভিত্তি করে সে থিসিসটা তৈরি করছে। তাই ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা সফল একজনের ইন্টারভিউ নিতে চায়। অঙ্কুর ভাবছিল ঈশানী তার ফোন নম্বরটা জোগাড় করলো কী করে। ঈশানী বলেছিল তথাগতদা দিয়েছেন। এরপর আর না বলা যেত না। ঈশানী শুধু হোমগুলো নয়, থিসিস করে ফেলেছিল অঙ্কুরকে নিয়েও। সে অতীতহীন, অনাথ জানা সত্ত্বেও তাকে ভালোবেসেছিল। অঙ্কুরের নিস্তরঙ্গ জীবনে ছটফটে মেয়েটার ছোঁয়ায় পাল্টে গিয়েছিল অনেক কিছুই, বা বলা ভালো সব কিছুই। পৃথিবীর বুকে ঠিকানাহীন 32-এর অঙ্কুর এর বেশি আর কী বা পেতে পারে। জীবনের মোড়গুলো বড় অদ্ভুত হয়, রহস্যময় কিছু অপেক্ষা করে থাকে। এতদিন নিজেকে নিয়ে ভাবার সময় পায়নি অঙ্কুর। হোমে বড় হওয়া কেউই সে সুযোগ পায় না। ট্রাফিক ঠেলতে ঠেলতে একটা নির্দিষ্ট স্টপের দিকে এগিয়ে যাওয়া বাসের মতো ছিল সে। ঘষা গাছের মতো তার জীবনটা হঠাৎই আকাশ ছুঁয়ে ফেলেছে। ওয়ার্ল্ড স্ট্রিট ফটোগ্রাফি অর্গানাইজেশন থেকে যখন ইমেলটা পেল, নিজেরই বিশ্বাস হয়নি। ইমেলে উদ্যোক্তারা লিখেছিলেন আপনার দি ওল্ড লেডি প্রথম দিনে সিলেক্টেড হয়েছে। জুরির বিচারে বছরের সেরা স্ট্রিট ফটোগ্রাফির পুরস্কারও পেয়ে যেতে পারে। প্যারিসের অলিম্পিয়া থিয়েটারে গ্র্যান্ড ফিনালের জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তার পাসপোর্টের ফটোকপি মেল করতে বলা হয়েছিল। ওরাই প্লেনের টিকিট পাঠাবে, ভিসাও করিয়ে দেবে। যাওয়া আসা মিলিয়ে 5 দিনের ট্যুর। সে কখনো প্লেনে চড়েনি। এ তো দিল্লি মুম্বই নয়, একেবারে প্যারিস। টেনশন হচ্ছিল অঙ্কুরের। অলিম্পিয়া থিয়েটারের গ্র্যান্ড ফিনালেতে 3 জন ফটোগ্রাফারের নাম ঘোষণার সময় একটা চাপা উত্তেজনা হচ্ছিল অঙ্কুরের। অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা মনের মধ্যে ভিড় করে এলেও সে যে সেরা ফটোগ্রাফার হতে পারে এই ভাবনাটা জোরালো হচ্ছিল না। এটাই তার কাছে অনেক। সেরা না হলেও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সারা বিশ্বের তাবড় ফটোগ্রাফার
ম্যাগাজিন এজেন্সিগুলো জেনে গিয়েছে তার নাম। বিদেশে কাজের সুযোগ পেয়ে যাবে নিশ্চয়ই। তার ভাবনাকে এলোমেলো করে দিয়ে অলিম্পিয়ার ডিজিটাল মঞ্চের ব্যাকড্রপে দি ওল্ড লেডি ছবিটা ফুটে উঠেছিল। সঞ্চালক তখন নাটকীয়ভাবে ঘোষণা করেছিলেন তার নাম। অঙ্কুরের মনে হচ্ছিল স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে গেলে দেখবে বাগুইয়াটির ওয়ান রুম ফ্ল্যাটেই শুয়ে রয়েছে। মাথা তুলে ঘড়িটা দেখে বোঝার চেষ্টা করবে এটা ভোরবেলা কিনা। ভোরের স্বপ্ন সত্যি হয়। বিশ্বাস অবিশ্বাস সরিয়ে রেখে মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল অঙ্কুর। ওই সন্ধ্যায় অলিম্পিয়ার সবকটা আর্ক লাইট পড়েছিল তার উপর। উপচে পড়া হলে তুমুল হাততালির মধ্যে মঞ্চে দাঁড়ানো অঙ্কুরের একটু ভয় করছিল, একা লাগছিল। ঈশানী থাকলে ভালো হতো। সেই প্রথম মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিল অঙ্কুর। কেন ছবিটা তুলেছিল, সাবজেক্টকে কতটা খুঁটিয়ে দেখেছিল, ছবিটা তোলার সময় কি মনে হয়েছিল, এইসব বলতে বলতে বুড়িটার কথা মনে পড়ছিল তার। কলকাতায় ফিরে একবার টিপু সুলতান মসজিদ লাগোয়া গলিটাতে খোঁজ নেবে। বুড়িটাকে পেলে কিছু টাকা দেবে। তার ছবির জন্যই তো এত বড় সম্মান পেল অঙ্কুর। পরদিন পৃথিবীর সব কটা নামী ম্যাগাজিনে ইন্টারভিউ বেরিয়েছে অঙ্কুরের। দেশের কয়েকটা ইংরেজি দৈনিক, এমনকি কলকাতার দুটো বাংলা কাগজেও ছাপা হয়েছে তার পুরস্কার প্রাপ্তির খবর। বড় তাড়াতাড়ি ঘটে গিয়েছে সব। পুরস্কারটা পাওয়ার পর ঈশানীকে প্যারিস থেকে ফোন করেছিল সে। ঈশানী বলেছিল, মিস্টার ফটোগ্রাফার, আপনার জন্য সারপ্রাইজ রয়েছে। কলকাতায় নেমেই আমাকে ফোন করবেন। চেনা শহর এত অচেনা লাগতে পারে অঙ্কুর জানত না। প্লেনটা যখন কলকাতার আকাশে চক্কর কাটছিল, দেশলাইয়ের খোলের মতো লাগছিল শহরটাকে। 5 দিন আগে প্যারিসের ফ্লাইট ধরার সময় ঈশানী এসেছিল সি অফ করতে। সন্ধেবেলার ফ্লাইট থেকে আলো ঝলমলে কলকাতাকে দেখে তার দীপাবলি মনে হচ্ছিল। আর আজ অন্য রূপ শহরটার, মায়াবী লাগছে। এই শহরই তাকে বিশ্বের সেরা ফটোগ্রাফার করেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে ট্যাক্সিটা ধরার সময়ও ঘোরটা ছিল। এখন সে বাড়ি ফিরবে। মাত্র 10টা দিন সময় রয়েছে হাতে। ছবিটা সেরা নির্বাচিত হওয়ায় শুধু বিশাল অঙ্কের পুরস্কারের অর্থ নয়, লাতিন আমেরিকার যে কোনো দেশে 1 মাস স্ট্রিট ফটোগ্রাফির সুযোগও পেয়েছে। তার ইচ্ছে ব্রাজিলের বস্তিতে গিয়ে কাজ করবে। সেই সঙ্গে আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিনে 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। 10 দিন পর তাকে নিউ ইয়র্ক যেতে হবে। তার আগে 1 বছরের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই ইমেলে পাঠিয়ে দিয়েছেন ম্যাগাজিনের কর্তৃপক্ষ। কম সময়ে অনেক কাজ করতে হবে। ট্যাক্সিতে উঠে ঈশানীকে ফোন করলো অঙ্কুর। সে বলেছিল তার জন্য নাকি সারপ্রাইজ আছে। মেয়েটা রহস্য করতে ভালোবাসে। 2 বার রিং হওয়ার পর ফোনটা ধরল ঈশানী। ওয়েলকাম হোম মিস্টার ফটোগ্রাফার। ঈশানীর গলায় উত্তেজনা টের পেল অঙ্কুর। নিঃশব্দে হেসে বলল, থ্যাংক ইউ ম্যাডাম। তা সারপ্রাইজটা কি? বাবা, তর সইছে না দেখছি। তা তো হবেই। আগে বলো, তোমার স্বপ্নটা কতটা পূরণ করতে পারলো প্যারিস? অঙ্কুর হেসে ফেলল। সবই তো তোমায় বলেছি। মনে হচ্ছে জীবনটা এবার অন্য খাতে বইবে। হাতে মাত্র 10টা দিন আর প্রচুর কাজ। তুমি এখন সেলিব্রিটি ফটোগ্রাফার, আমেরিকার নামী ম্যাগাজিনে কাজ করবে, তোমাকে আর পায় কে? ঈশানীর অভিমান আঁচ করে অঙ্কুর বলল, আর কে পাবে জানি না, তবে তুমি পাবে, কনফার্মড। তাই? সত্যি বলছো? ঈশানীর বলার ধরন শুনে হেসে ফেলল অঙ্কুর। আমার জন্য কি এনেছো প্যারিস থেকে? প্রশ্ন করল ঈশানী।
পুরস্কার আর নিজেকে। খিলখিল করে হেসে উঠল ঈশানী। ফটোগ্রাফারের মুখে কথা ফুটেছে দেখছি। কাল সারাটা দিন তুমি আমার সঙ্গে কাটাবে, দুপুরে লাঞ্চ করব একসঙ্গে, তারপর আমেরিকান কনসুলেটে গিয়ে ওয়ার্কিং ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওখান থেকে বেরিয়ে একটা সিনেমা দেখব, রাতে ডিনার করে তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, অঙ্কুর বলল। ঈশানীর গলা থেকে খুশি উপচে পড়ল। তুমি তো সব প্ল্যান করে রেখেছো দেখছি, দারুণ হবে। তারপর গলায় রহস্য ঢেলে বলল, আর আজ? এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাগুইহাটির দিকে ছুটছে ট্যাক্সি। জোড়া মন্দির থেকে বাঁ দিকে গেলে জর্দা বাগান। ওখানে একটা ফ্ল্যাটে ভাড়া থাকে অঙ্কুর। সে জানে তার জন্য ফ্ল্যাটে কেউ অপেক্ষা করে নেই। পরিবার মানুষকে টানে, অঙ্কুর পরিবার চায়। আর 10 দিন পরই সে 1 বছরের জন্য আমেরিকায় চলে যাবে। যাওয়ার আগে ঈশানীর বাবা মার সঙ্গে কথা বলতে চায় অঙ্কুর। তার মতো অনাথকে তারা কি মেনে নেবেন? অঙ্কুর আনমনে বলল, আজ কি কিছু আছে? আমার বাড়িতে আজ তোমার নিমন্ত্রণ। বাবা মাকে আমাদের সব কথা বলে দিয়েছি। অঙ্কুরের গলা ধরে এলো। অস্ফুটে বলল, ওরা মানবেন আমাকে? ঈশানী বলল, যে মানুষ নিজেই নিজের পরিচয় তৈরি করে তাকে সবাই গ্রহণ করে, সবাই। আনন্দ, সুখ, তৃপ্তি, প্রাপ্তি, জীবনের ছোট ছোট অনুভূতিগুলো নিয়ে কখনো মাথা ঘামায়নি অঙ্কুর। তার কোনো বন্ধু ছিল না। হোমের ছেলেদের থেকে বরাবরই আলাদা ছিল সে। বইমুখ, মুখ চোরা। স্কুল কিংবা কলেজে বন্ধু তৈরিই হয়নি। ঈশানীই একমাত্র বন্ধু, ভালোবাসা। ঈশানীকে কাছে পেতে ইচ্ছে করলো অঙ্কুরের। ঈশানী কপট রাগী গলায় বলল, কি হলো, চুপ কেন? প্যারিসে কেউ পছন্দ হয়ে গিয়েছে নাকি? অঙ্কুর হেসে বলল, ভাবছি তোমাদের বাড়িতে প্রথমবার কী নিয়ে যাব। যে দুটো জিনিস প্যারিস থেকে এনেছো, বাবা মাকে পুরস্কারটা দেখিও, আর আমাকে, তোমায়। বিকেলবেলায় একবার ধর্মতলা যাব। ওই বুড়িটাকে যদি দেখতে পাই, কিছু টাকা দেব। ওখান থেকে সোজা সাদার্ন অ্যাভিনিউ তোমাদের বাড়ি। ঈশানী শুনেই বলল, তুমি ছবিটা এমন তুলেছ, জীবন্ত মনে হচ্ছে বুড়িটাকে। চোখ দুটো দেখেছ, কি গভীর আর প্রাণ ভরা। ঈশানীর প্রশংসা শুনে নিঃশব্দে হাসল অঙ্কুর। ঈশানী বলল, তোমার পুরস্কার পাওয়ার পর বাবা মাকে ছবিটা দেখানোর সময় খেয়াল করলাম, বুড়িটার চোখ দুটোর সঙ্গে তোমার মিল আছে। ট্যাক্সিটা জোড়া মন্দির থেকে বাঁ দিকে টার্ন নিয়েছে। যে কোনো সিরিয়াস কথা বলার সময় ঈশানী চোখ দুটো গোল গোল করে ফেলে। এখনও নিশ্চয়ই তাই করল। কল্পনা করে অঙ্কুর হেসে ফেলল, আমার সঙ্গে মিল। ঈশানী সিরিয়াস গলায় বলল, তুমি বুঝবে কি করে? নিজেকে আয়না ছাড়া আর দেখো কোথায়? কিন্তু যেই তোমার আর বুড়ির ছবিটা দেখবে, সেই বলবে। নাকের গড়ন আর ঠোঁটটাও একরকম। তুমি ভালো করে দেখো। অঙ্কুর গম্ভীর হয়ে গেল। ঈশানী কি মজা করছে? বুড়িটাকে দেখে একবারও মনে হয়নি তার সঙ্গে মিল আছে। তাছাড়া ব্যাপারটা মাথাতেও আসেনি, আসার কথাও নয়। হোমে যারা থাকে, ছেলেবেলা থেকেই তারা জেনে যায় তারা অনাথ। পৃথিবীতে এই হোম ছাড়া তাদের আর কেউ নেই। শান্ত স্বভাবের জন্য অঙ্কুরকে ভালোবাসত অখিলদা। সে অনেকবার অখিলদাকে জিজ্ঞেস করেছে তার বাবা মা কোথায়। অখিলদা একই উত্তর দিত, তোকে রাস্তায় পাওয়া গিয়েছিল। অঙ্কুরও একসময় মেনে নিয়েছিল। সত্যিই কি বুড়িটার সঙ্গে তার মিল আছে? ট্যাক্সিটা জর্দা বাগানের সামনে এসে দাঁড়াতে ঈশানীকে রাতে দেখা হচ্ছে বলে ফোনটা কেটে দিল অঙ্কুর। একটা অস্থিরতা কাজ করছে তার মধ্যে। ঈশানীর কথাগুলো ঘিরে ধরেছে।
দুটো চোখ, নাক আর ঠোঁটের গড়ন তোমার মতো দেখতে। গলির মুখ থেকে ট্যাক্সিটা ঘুরিয়ে নিচ্ছিল ড্রাইভার। অঙ্কুর তাকে বলল, 2 মিনিট দাঁড়ান, লাগেজটা ফ্ল্যাটে রেখেই আসছি, সিঁথির মোড় যাব। বাড়িটার রং কখনো সাদা ছিল, এখন কালচে মেরে গিয়েছে। চুন সুরকির গভীর দাগ আর ফাটলে ক্ষতবিক্ষত। পলেস্তারা খসে অর্ধেক কঙ্কাল বেরিয়ে পড়েছে। সদর দরজা পেরিয়ে বাঁধানো উঠোনে দাঁড়ালো অঙ্কুর। শ্যাওলা পড়ে পিছল হয়ে রয়েছে চৌকো উঠোনটা। এক কোণে টাইম কলের জল উপচে পড়ছে চৌবাচ্চা থেকে। রোদ এখানে ঢোকে না, সোঁদা গন্ধ ছড়ানো। অঙ্কুর সাবধানে পা ফেলে বুক সমান উঁচু বারান্দাটার সামনে দাঁড়ালো। 3তলা বাড়িটাকে ঘিরে অদ্ভুত নির্জনতা। কেউ আছে কি না বোঝা যাচ্ছে না। ওপরের দিকে তাকালো অঙ্কুর। রেলিং ঘেরা দোতলার বারান্দায় নীল আর লাল রঙের দুটো শাড়ি মেলা। এই নির্জন দুপুরে বাড়ির বাসিন্দারা কি ঘুমিয়ে পড়েছে? উঠোনে দাঁড়িয়ে একটু ইতস্তত করল অঙ্কুর। তারপর উঠে এলো বারান্দায়। সামনে একটা রংচটা সবুজ দরজা, কড়ায় লাল শালুতে বাঁধা পুজোর শুকনো ফুল। নক করার জন্য কড়াটার দিকে হাত বাড়াতেই খুলে গেল দরজাটা। ঘরের ভেতরের জমাট অন্ধকার। দরজার সামনে মাথা নত করে দাঁড়ানো দুপুরকে ফিকে করে দিয়েছে। দরজার কপাটের সঙ্গে লেগে থাকা দুটো শীর্ণ হাত দেখতে পেল অঙ্কুর। সস্তার কাঁচের চুড়ি পরা, ময়লা ধরা নখ, কিন্তু শরীরটা আবছা। বাবু এসেছিস? এলি শেষ পর্যন্ত তুই? মৃদু আওয়াজটার সঙ্গে শরীরটাও অঙ্কুরের চোখের সামনে ভেসে উঠল। মেটে রঙের একটা মুখ, কাঁচা পাকা চুল এলোমেলো, কিন্তু নীলচে চোখ দুটো উদাসী, দাবিহীন। সভয়ে 2 পা পিছিয়ে এলো অঙ্কুর। সেই বুড়িটা যার ছবি তুলেছে কিছুদিন আগে। দাদা, ও দাদা, গোপাললাল ঠাকুর রোডে ঢুকেছি, আর কতটা যাব? ড্রাইভারের কথা বাস্তবে এনে ফেলল অঙ্কুরকে। সে কি ঘুমিয়ে পড়েছিল? স্বপ্ন দেখছিল ঘুমিয়ে ঘুমিয়ে? ডান দিকে টার্ন নিয়ে বটগাছটার মুখে দাঁড়ান। প্যারিস থেকে গভীর রাতে কলকাতার ফেরার ফ্লাইট ধরেছিল। ঘুম হয়নি। বাড়িতে লাগেজ রেখে সিঁথির মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্যাক্সিতে আস্তে আস্তে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল নিশ্চয়ই। কিন্তু ওই স্বপ্নটা দেখল কেন? খুব ছেলেবেলায় একটা রংচটা সবুজ দরজা ওর চোখের সামনে ভেসে উঠত প্রায়। দরজা খুলে গিয়ে যে বুড়িটাকে দেখল, তার সঙ্গে কি কোনো কানেকশান আছে অঙ্কুরের? পথে আসতে ও ল্যাপটপ খুলে নিজের আর বুড়িটার ছবি পাশাপাশি রেখে খুঁটিয়ে দেখেছে। ঈশানী ভুল বলেনি। তার চোখ, নাক, ঠোঁটের সঙ্গে মিল রয়েছে বুড়িটার। ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে এলো অঙ্কুর। প্রায় বছর 2 পর হোমে এলো সে। কাজের চাপে ইদানিং আসাই হয় না। প্যারিস যাওয়ার আগে অখিলদাকে ফোন করেছিল। ছেলেবেলা থেকে লোকটা কোলে পিঠে করে মানুষ করেছে তাকে, আগলে রাখত। অঙ্কুর নামটাও অখিলদারই দেওয়া। অঙ্কুরের তোলা ছবি পুরস্কার পেতে পারে শুনে ভীষণ খুশি হয়েছিল। হোমটা একই রকম রয়েছে, যেমনটা সে দেখেছিল ছেলেবেলায়। শুধু 4তলা বাড়িতে গোলাপি রং পড়েছে। তার খুব ইচ্ছে আর একটু ভালো জায়গায় পৌঁছতে পারলে এই হোমকে আর্থিকভাবে সাহায্য করবে। প্রায় 50টা বাচ্চা রয়েছে। সরকারি হোম হলেও অনেক অবহেলা থাকে। বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল রাখা হয় না। তার ইচ্ছে পড়াশোনায় যারা ভালো তাদের পড়ার খরচা দেবে সে। অখিলদার সঙ্গে এ নিয়ে পরে কথা বলবে। জীবনের 18টা বছর এখানে কাটিয়েছে সে।
এই বাড়ির প্রতিটা কোণ চেনে। অঙ্কুর অফিস ঘরে ঢুকল। এক অচেনা ভদ্রলোক জিজ্ঞাসু মুখে তাকালেন। সে শুনেছিল অঞ্জন রাহা রিটায়ার করেছেন। এই ভদ্রলোক বোধহয় এখন ইনচার্জ। অঙ্কুর বলল, অখিলদা আছেন? আমার নাম অঙ্কুর। ভদ্রলোক হাসি মুখে উঠে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিলেন। আরে আপনিই অঙ্কুর? আমার নাম তপন রায়। কিছুদিন হলো অঞ্জনদার জায়গায় দায়িত্ব নিয়েছি। আপনার কত গল্প শুনেছি। হোমের সবচেয়ে ব্রাইট ছেলে আপনি। বসুন বসুন। অঙ্কুর অস্থির গলায় বলল, অখিলদা আছে? জরুরি দরকার ছিল। তপন বললেন, অখিলদার শরীরটা খারাপ, নিজের ঘরেই রয়েছে। আপনি তো এই বাড়ি আমার থেকে ভালো চেনেন, চলে যান ওর ঘরে। একতলায় অফিস ঘর, কিচেন, ডাইনিং, স্টাডি এসব ছাড়াও রয়েছে অখিলদার একটা ঘর। এখন পুরো হোমটা নিস্তব্ধ। বাচ্চারা সবাই স্কুলে গিয়েছে বোধহয়। দায়িত্বে যেই থাকুক, আসলে অখিলদাই চালায় হোমটা। অবিবাহিত মানুষটা জীবনটা দিয়ে দিয়েছে হোমের জন্য। অখিলদার শরীর খারাপ শুনে চিন্তা হলো অঙ্কুরের। বয়স বাড়ছে, নানা সমস্যা তো হবেই। হাজার বললেও ডাক্তার দেখাতে চায় না। দরজা ভেজানোই ছিল। ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। অঙ্কুর দেখল বিছানায় শুয়ে রয়েছে অখিলদা। সব চুল সাদা হয়ে গিয়েছে। অঙ্কুর এক পা এগোতেই ধড়মড় করে উঠে বসলো অখিলদা। কী রে তুই? আরে একটা ফোন করবি তো। খেয়েছিস? কখন ফিরলি? অঙ্কুর হেসে ফেলল। এই লোকটা না থাকলে সে নিজের পায়ে দাঁড়াতেই পারত না। একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো? বলতে বলতে অখিলদার বিছানায় গিয়ে বসল সে। এই বিছানাটা অঙ্কুর খুব ভালো করে চেনে। তার পড়াশোনায় আগ্রহ দেখে অখিলদা বলেছিল, তোর ঘরে বাকিগুলো সবসময় হইচই করে, তুই এখানে এসে পড়িস। কিরে, কিছু খাবি? না, তোমার শরীর খারাপ শুনলাম, ডাক্তার দেখাওনি কেন? অখিলদা হেসে বলল, ভাইরাল ফিভার, ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। তুমি সব জানো। চা করি? না, আমি খেয়ে এসেছি। মিথ্যে বলল অঙ্কুর। কিছু খেতে ইচ্ছে করছে না তার। বুড়িটার ছবিটা মাথায় ঘুরছে। একটা অস্থিরতা কাজ করছে। অঙ্কুর বলল, তোমার কাছে কিছু জানতে এসেছি। আগে কথা দাও, জানি না বলে এড়িয়ে যাবে না। ময়লাটে হাওয়াই শার্ট পরে রয়েছে অখিলদা। বয়স থাবা বসিয়েছে শরীরে, শুকনো দেখাচ্ছে। অখিলদাকে নিজের কাছে রাখতে চেয়েছিল অঙ্কুর। সারা জীবন অনেক পরিশ্রম করেছে, এবার বিশ্রাম নেই। অখিলদা বলেছিল, আমি চলে গেলে যেসব ছোট অঙ্কুর হোমে আসবে তাদের দেখবে কে? তুই বরং মাঝে মাঝে এসে এই বুড়োটার খোঁজ নিয়ে যাস। আর কিছু বলতে পারেনি অঙ্কুর। আমেরিকা যাওয়ার আগে আর একবার বলবে অখিলদাকে, তার ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে থাকবে। অঙ্কুরের কথা শুনে চুপ করে গেল অখিলদা। মাথা নিচু করে বলল, আমি যা জানতাম তোকে অনেকবার বলেছি। জানি, তবু আর একবার। অঙ্কুরের মুখের দিকে চোখ মেলে তাকালো অখিলদা। কি জানতে চাস বল? আমার বাবা মা ছিল? অঙ্কুরের গলা কাঁপছে। দীর্ঘশ্বাস ফেলল অখিলদা। জানি, আমার কথা কখনোই তোর বিশ্বাস হয়নি। আসলে হোমের কিছু নিয়ম থাকে। তার একটা হলো, বাচ্চারা জানতে চাইলেও কোথা থেকে সে এসেছে আমরা যেন না বলি। তোকে ছেলেবেলায় তাই বলেছিলাম। ওটা সত্যি নয়, তাই তো? বলো না অখিলদা। না, সত্যি নয়। অখিলদার চোখে জল দেখতে পেল অঙ্কুর। করুণ গলায় বলল, তাহলে সত্যিটা কি? বলো না, আর অন্ধকার রেখো না প্লিজ। অখিলদা দুটো হাত ধরে ফেলল অঙ্কুরের। অখিলদা কাঁদছে। আমি বিয়ে করিনি,
কিন্তু তোকে নিজের ছেলে বলে মনে হতো। তোকে আগলে রাখতাম। আজ আর মিথ্যে বলবো না। মাথা নিচু করে অখিলদা বলে উঠল, তোর বাবাকে জানি না। তোর মতো শিশুদের পিতৃ পরিচয় থাকে না, মায়ের পরিচয়ই বড় হয়। তোকে 3 বছর বয়সে হোমে আনা হয়েছিল। তোর মাকে কখনো দেখিনি, তবে তোর যে মা শুনেছিলাম সে রয়েছে এই শহরের কোথাও। এই হোমগুলো শিশুদের পুনর্বাসন দেয়। অনাথ, পথশিশু বা হারিয়ে যাওয়া শিশুদের আনা হয়। মানিকতলা থানা থেকে সেই রাতে ফোন এসেছিল। সোনাগাছি, কালীঘাট, হাড়কাটা গলির মতো শহরের কয়েকটা পতিতালয়ে রেড করে বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েকে পাওয়া গিয়েছে। সে সময় হোমের চার্জে যিনি ছিলেন তিনি পাঠালেন আমাকে। গিয়ে দেখলাম 6টা মেয়ে আর একটা বাচ্চা ছেলে। আমার হোমে মেয়েরা থাকে না। তুই থানার এক কোণে বসেছিলিস, কেমন যেন ভয় পেয়েছিস। থানার বড়বাবু তোকে দেখিয়ে বললেন, এই ছেলেটাকে নিয়ে যাও। জিজ্ঞেস করেছিলাম, কেউ নেই ওর? বড়বাবু বলেছিলেন, মা আছে বোধহয়, ফেলে পালিয়েছে, এর বেশি কিছু জানি না। বিশ্বাস কর, যা বললাম প্রতিটি শব্দ সত্যি। তোকে বলিনি, কারণ তুই হয়তো বড় হয়ে খুঁজতে চাইবি তোর মাকে। কোথায় খুঁজবি? কে তোর মা? এই উত্তর কেউ দিতে পারবে কি? তোর মায়ের মতো অভাগীদের কেউ খোঁজ রাখে না। কে জানে সে বেঁচে আছে কি না। অখিলদার কথাগুলো শুনে কেঁদে ফেলল অঙ্কুর। তাহলে তার মা ছিল, এখনো বেঁচে আছে কি? কোথায় আছে? কি অবস্থায় আছে? অখিলদা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অঙ্কুরের দিকে। চোখ মুছে উঠে দাঁড়ালো অঙ্কুর। হাতে সময় নেই, দেরি করলে খুঁজে পাবো কিনা জানি না। অখিলদা বলে উঠল, কাকে খুঁজে পাবি না অঙ্কুর? টিপু সুলতান মসজিদের সামনে এখনই যেতে হবে তাকে। গলির মুখে বসে থাকা ওই অসহায় বুড়িটা কে? অখিলদার কথার জবাব না দিয়ে দৌড়ে হোম থেকে বেরিয়ে এলো অঙ্কুর। একবার সে বুড়িটাকে জিজ্ঞেস করবে তার কোনো ছেলে ছিল কি না। অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল যে। যদি না বলে তাহলে কি করবে অঙ্কুর? গোপাললাল ঠাকুর রোডের মুখে একটা ট্যাক্সি পেয়ে গেল অঙ্কুর। দুপুর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ট্যাক্সি ড্রাইভারকে ধর্মতলার নির্দেশ দিয়ে মোবাইলটা বের করলো। ফোনটা সাইলেন্ট মোডে ছিল। ঈশানী বেশ কয়েকবার ফোন করেছে। কল ব্যাক করলো অঙ্কুর। 3টে রিং বাজার পরে ঈশানীর গলা পাওয়া গেল। খানিক বিরক্ত স্বরে বলল, কোথায় ছিলে বলো তো? কতবার ফোন করছি। অঙ্কুর চেষ্টা করেও উত্তেজনা চাপতে পারল না। বলল, ঈশানী, আমি ধর্মতলা যাচ্ছি। তোমাকে একটা প্রশ্ন শুধু করতে চাই। অঙ্কুরের অস্থিরতা ঈশানীকে থমকে দিল। বলো। ঈশানী, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু যদি বলি আমি অনাথ নই, আমার মা ছিল বা থাকতেও পারে, আর সে হয়তো প্রস্টিটিউট, তারপরও আমাকে মেনে নেবে? উত্তেজনায় হাঁপ ধরে যাচ্ছে অঙ্কুরের। সে হাঁ করে অনেকখানি বাতাস টেনে বলল, আমিও একটু আগে মায়ের কথা জেনেছি, কিন্তু সে বেঁচে আছে কি না জানি না। ফোনের ওপারে যেন গভীর নীরবতা, যেন অসীম শূন্যতা তার কানে ঢেলে দিচ্ছে কেউ। ব্যাকুল হয়ে উঠল অঙ্কুর। হ্যালো ঈশানী, হ্যালো, শুনতে পাচ্ছ? কেমন লাগলো আজকের গল্পটা জানাবেন সবাই কমেন্ট করে। আগামী পর্বে থাকছে এরকমই ভালো লাগার আকর্ষণীয় কোনো গল্প। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।